হিয়ার মাঝে। লিখেছেন প্রহর চৌধুরী। পর্ব সংখ্যা ৪। আয়াসরা পৌঁছালো ওদের ফার্ম হাউজে। জনসমাগম স্থল থেকে একটু দূরে নীরবতা ঘেরা একটা ডুপ্লেক্স বাড়ি। আয়াস গাড়ি থেকে নেমে ঋষভকে ধরলো আর হিয়ারা রুইয়াসকে ধরলো। পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকলো ওরা। আয়াস নিচের একটা রুমে নিয়ে গেল ওদের। বিছানায় শুইয়ে পায়ের থেকে জুতা খুলে দিল ও। তারপর ব্ল্যাঙ্কেটটা গলা জড়িয়ে দিল। রুইয়াসকেও একইভাবে শুইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হিয়াদের একটা রুম দেখিয়ে আয়াস উপরে নিজের রুমে চলে গেল। অনেক টায়ার্ড থাকায় রিনভি হিয়া ওদের জন্য দেখানো রুমে চলে গেল। রাত পেরিয়ে প্রায় ভোর হয়ে গেল, এখনো বাইরে অন্ধকার। হিয়ারা একে তো ক্লাব থেকে দেরি করে বেরিয়েছে, তার উপর এখানে আসতে ২.৫ ঘন্টা লেগেছে। রিনভি ঘুমিয়ে গেছে, কিন্তু হিয়ার ঘুম আসছে না। ওর যে চোখে ঘুম কেউ কেড়ে নিয়েছে। আচমকা একটা কথা মনে আসতেই তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল হিয়া। আয়াস নিজের বেডে বসে শার্টের বোতাম খুলতে লাগলো। তখনই ওর রুমে হিয়ার কোনো শব্দ না করেই ঢুকলো। আয়াসের রুমের দরজা ভেজানো ছিল বিধায় হালকা করে হিয়া দরজাটা খুলে ফেলল। আয়াস ততক্ষণে শার্ট খুলে বেডে রাখলো। হিয়া তাকিয়ে দেখল আয়াসের পিঠে কেটে গেছে অনেকটা। কয়েকটা জায়গায় কেটে রক্ত শুকিয়ে গেছে। তখন বোতল ভেঙে এভাবে কেটে গেছে ওর। ব্ল্যাক শার্ট পরায় রক্ত বোঝা যায়নি, আর তার উপর যা কাণ্ড হয়েছিল তাতে এই কথাটা বেমালুম ভুলে গেছিল সবাই। অত জোরে কাচের বোতল পিঠে ভেঙে গেল, পিঠ তো কাটবেই। কি সমস্যা? আয়াসের ভারী কণ্ঠে হিয়ার ধ্যান ভাঙল। হিয়া বলল, অ্যাশ, তুমি কি করে বুঝলে আমি এসেছি? তুমি তো এদিকে তাকাওনি। আর না আমি কোনো শব্দ করেছি, কিভাবে জানতে পারলে? হিয়ার কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না আয়াস। বেড থেকে উঠে ফার্স্ট এইড নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। উত্তর না পেয়ে হিয়া বলল, আমি ভেতরে আসতে পারি? হুম। ছোট উত্তরে জবাব দিল আয়াস। হিয়া যে ওর সাথে দাঁড়িয়ে বলল, দাও, আমার কাছে দাও, আমি করে দিচ্ছি। নো নিড। আয়াসের স্বল্প কথায় মেজাজ খারাপ হলো হিয়ার। আয়াসকে এক প্রকার জোর করতে লাগলো ও, কিন্তু আয়াসের সম্মতি না থাকায় ও ১ ইঞ্চিও নড়াতে পারল না ওকে। না পেরে হিয়া ঠোঁট ফুলিয়ে বলল, এমন কুমিরের মতো শক্তি বানিয়েছ কেন? নিজের বাহুতে কাউকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখার জন্য? বিড়বিড় করে বলা আয়াসের কথা বুঝতে না পেরে হিয়া বলল, কি বিড়বিড় করছো? কিছু না, তুমি হঠাৎ এখানে কেন? মেডিসিন বের করতে করতে আয়াস বলল। হিয়া ওর দিকে তাকিয়ে বলল, তোমার কোথাও কেটেছে কিনা দেখতে এসেছিলাম। দেখা হয়েছে, এবার যাও। আয়াসের কথায় ক্ষেপে হিয়া বলল, হাউ রুড! অ্যাশ, তুমি অনেক বাজে হয়ে গেছো। আচ্ছা। হিয়া ক্ষেপে বলল, কি আচ্ছা? ওকে যাও, এখন আমি ঘুমাবো। আয়াস রাশভারী কণ্ঠে বলল। হিয়া আয়াসের হাত ধরে বলল, আগে তোমাকে ট্রিটমেন্ট করে নিই, তারপরে যাব। এসো প্লিজ। আয়াস একইভাবে দাঁড়িয়ে আছে দেখে হিয়া নিজের গায়ে জোর প্রয়োগ করে ওকে টানতে টানতে বলল, অ্যাশ প্লিজ এসো। করুণ সুরে বলা হিয়ার কথা আর ফেলতে পারল না আয়াস। হিয়া আয়াসকে টেনে বেডে বসালো। তারপর ফার্স্ট এইড নিয়ে নিজেও বেডে উঠে আয়াসের পিছে গেল। ৫ ফিট ১ ইঞ্চির হিয়া ৫ ফিট ১১ ইঞ্চির আয়াসকে নাগালে পাবে না বলেই খাটে বসালো। হিয়া অ্যান্টিসেপটিক একটা তুলোয় নিয়ে আয়াসের কাছে যেতেই তীব্র পারফিউমের গন্ধ পেল। ডিওর সোভাস এক্স বাক্কারাট পারফিউম এটা।
খুবই ঝাঁঝালো আর কড়া, স্ট্রং একটা পারফিউম। আয়াস যখন ওকে হার্ট হওয়া থেকে বাঁচাতে এসেছিল, তখনও এই পারফিউমটা পারফিউমটার গন্ধ পেয়েছিল। কড়া ঝাঁঝালো হলেও হিয়ার গন্ধটা খুব মনে ধরেছে। আয়াসের পিঠে আর একটু কাছে যেয়ে নাক টানতেই আয়াস বলল, এটা খুব ডার্ক স্ট্রং একটা পারফিউম। এভাবে গন্ধ নিলে মাথা ব্যথা শুরু হবে তোমার। ওর দিকে না তাকিয়ে আয়াস কিভাবে বুঝতে পারলো ও কি করছে? হিয়া অবাক হয়ে বলল, অ্যাশ, তুমি আমার দিকে না ফিরেই কিভাবে বুঝতে পারছো আমি কি করছি, কখন এসেছি? আগের ন্যায় এবারও আয়াস চুপ থাকলো। হিয়া রাগ নিয়ে অ্যান্টিসেপটিক দিতে লাগলো আয়াসের পিঠের ক্ষততে। অ্যান্টিসেপটিক লাগাচ্ছে আর ফু দিচ্ছে হিয়া, কিন্তু আয়াসের কোনো প্রতিক্রিয়া না দেখে হিয়া মলম পট্টি করতে করতে বলল, লোহার মতো এমন শক্ত হয়ে গেছো কেন তুমি? মাঝে মাঝে লাভার মতো গলেও তো যেতে পারো। লাভা থেকে লোহা হয়, লোহা তৈরি হয়। আয়াসের কথায় হিয়া কিছু বুঝতে না পেরে বলল, লাভা থেকেই লোহা তৈরি হয় মানে কি? মানে তোমাকে বুঝতে হবে না, হয়ে গেলে রুমে যাও, আমি ঘুমাবো। আয়াসের কথায় হিয়া ঠোঁট উল্টে বলল, আর একটু, তারপর যাচ্ছি। ঋদ্ধ শুয়ে আছে ওর বিছানায়, পাশে রিধি ঘুমিয়ে আছে। বমি করেছে খুব ও। ঋদ্ধর মাথায় ঘুরছে হিয়ার কথা। স্নিগ্ধর থেকে জানতে পেরেছিল হিয়া নাকি শ্বাসকষ্টের জন্য 3 দিন হাসপাতালে ছিল। এই 3 দিন ও শুধু বলেছে ওর নাকি খুব কষ্ট হচ্ছে। বারবার একই কথা বলে কান্নাকাটি করছে ও। আর এই শ্বাসকষ্টের জন্য কষ্ট ওদের জন্যই হয়েছে। ও যখন জানতে পেরেছে রিধির প্রেগন্যান্সির কথা, তখন থেকেই অসুস্থ হয়ে গেছিল। আহমেদ বাড়ির কেউ কথা বলছে না ওদের সাথে, অবশ্য এটাই স্বাভাবিক। রাবেয়া বাড়ির হেল্পিং হ্যান্ডকে দিয়ে রিধির জন্য খাবার পাঠায়, নিজে আসে না। রিধি যত যাই করুক, রাবেয়া তো মা, 9 মাস গর্ভে ধরেছে এই মেয়েকে, তিনি কিভাবে বের করে দেন? তাও এই সময়ে রিধি যা খাচ্ছে তা পুরোটাই বমি করছে। রাবেয়া ঠিকই মেয়ের যত্ন নিচ্ছে, কিন্তু অন্যের মাধ্যমে। ঋদ্ধ যা করেছে তা ক্ষমার অযোগ্য, তবুও এই সময়ে তিনি চাইলেও বের করে দিতে পারছে না। বাড়ির কর্তারা জানিয়েছেন বাচ্চা হয়ে যাওয়ার পর ঋদ্ধদের চলে যেতে বলবেন। ঋদ্ধ ভাবছে পুরনো কথা। হিয়া সব সময় ওয়েস্টার্ন ড্রেস পরতো, কিন্তু ঋদ্ধর পছন্দ না বিধায় বাঙালি পোশাক পরা শুরু করে। অবশ্য পোশাক নিয়ে ঋদ্ধ কখনো হিয়াকে কিছু বলেনি। হিয়া নিজ ইচ্ছায় নিজেকে বদলেছিল ঋদ্ধর জন্য। খাবার রান্না শিখেছিল, শাড়ি পরা শিখেছিল। ঋদ্ধ শাড়ি পছন্দ করে বিধায় হিয়ার আলমারি ভর্তি শাড়ি ছিল। নিজের স্টাইল দিয়ে কাটা চুলগুলো ও স্টাইল চেঞ্জ করেছিল হিয়া। এত কিছুর পরও ঋদ্ধ কখনোই হিয়ার জন্য ওর হৃদয়ে কোনো অনুভূতি দেখেনি। সামান্য অনুভূতি দেখলেও ও হিয়াকে নিয়ে বাকি জীবন পার করত, কিন্তু হিয়ার জন্য ওর কোনো ফিলিংস ছিল না। হাজারবার চেষ্টা করেছে হিয়াকে পছন্দ করার, কিন্তু ও পারেনি, ব্যর্থ হয়েছে। নিজের হৃদয়ের ওপর জোর জবরদস্তি করেও লাভ হয়নি, উল্টো রিধির প্রতি দুর্বল হয়ে পড়েছে। ঋদ্ধ ওর দিকে ফিরে ঘুমিয়ে থাকা রিধির দিকে তাকালো। শোয়া থেকে একটু নিচে নেমে আসে, রিধির পেটের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার সোনা, জানো, আমাকে ভালোবেসে আমাকে পাওয়ার জন্য একটা মেয়ের তীব্র যন্ত্রণা, কষ্ট পেতে দেখেছি। তবুও তার প্রতি আমার মন গলেনি, ফিরিয়ে দিয়েছি আমি তাকে। চোখ বন্ধ করে ক্ষণিকের জন্য চুপ করে থেকে ঋদ্ধ আবারও বলল, একজন আমাকে অসম্ভব ভালোবাসার পরও তাকে আমি কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। রিধির পেটে আলতোভাবে হাত বুলিয়ে ফের বলল, সোনা, আমি খুব কষ্ট দিয়েছি তাকে, খুব। কিন্তু আমার কিছু করার ছিল না। আমি তোমার আম্মুকে ভালোবেসে ফেলেছিলাম। আমাদের সম্পর্কের যদি সামনে পূর্ণতা না পায়, সেই ভয়ে আমরা লুকিয়ে বিয়ে করে নিয়েছিলাম। সোনা, আমি তাকে বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু
আমার প্রতি তার ভালোবাসা প্রত্যেকবার আমাকে বাধা দিয়েছে। যে কষ্টটা এখন সে পাচ্ছে সেই কষ্টটা আরো 2 বছর আগে পাক। আমি চাইনি বিধায় তাকে কখনো জানাইনি। আমি জানি আজীবন প্রায়শ্চিত্ত করলেও আমার এই পাপের ক্ষমা হবে না। আল্লাহ আমাকে আমাদের যে শাস্তি দেবে তা মাথা পেতে নেব। তুমি যেন কখনো বাবাকে ভুল বুঝো না সোনা। দুপুর 12টায় ঘুম ভেঙেছে হিয়াদের। রিনভি তখনও ঘুমিয়ে আছে। হিয়া উঠে ওয়াশরুমে যাবে তখনই বাইরে খুব চিৎকার চেঁচামেচি শুনতে পায়। রিনভি আওয়াজ পেয়ে থরফর করে উঠে বসে। বাইরে রুইয়াস ঋষাবের আওয়াজ তীব্র হতেই ওরা দৌড়ে বাইরে ড্রয়িং রুমে যায়। যে দেখে আয়াস একটা শোপিস নিয়ে ওদের পিছু ছুটছে। উদ্দেশ্য কষিয়ে একটা আছাড় মারবে ওদের। রিনভি হাই তুলে যেয়ে সোফায় বসলো। কুশন কোলে নিয়ে সামনে ঝামেলা দেখতে লাগলো। রিনভি ও চায় আয়াস আচ্ছা করে দিক ওদের। রুইয়াস দৌড়ে হিয়ার পিছনে পালালো। আর ঋষাব আয়াসের হাতে শক্ত পুরুষালী একটা ঘুষি খেলো। হিয়া আঁতকে উঠে বলল, অ্যাশ, পাগল হয়ে গেছো? লম্বা চওড়া রুইয়াস দিব্যি হিয়ার পেছনে দাঁড়িয়ে সব দেখলো। ও আতঙ্কিত হয়ে আয়াসকে বলল, ব্রো, এভাবে মারছো কেন? সাথে সাথে ওর দিকে শোপিস ছুঁড়ে মারল আয়াস। হিয়া ভয়ে থ মেরে দাঁড়িয়ে পড়ল আর রুইয়াস ওর কাঁধ চেপে ওকে নিয়ে বসে পড়ল। আয়াস জানতো এমনটাই হবে। এর জন্যই ও শোপিসটা ছুঁড়ে মারার আগে ভাবল না। রুইয়াসের উপস্থিত বুদ্ধি খুবই প্রখর। ও নিজেও বাঁচাতে পারবে, সাথে যে আছে তাকেও বাঁচাতে পারবে। ঋষাব এবার কড়া কণ্ঠে বলল, অ্যাশ, তোর কি সমস্যা? একটু ড্রিঙ্কসই তো করেছি, তাতে এত রিয়্যাক্ট করার কি আছে? ড্রিঙ্কসই যদি করতে যাবি তাহলে সাথে করে এদের নিয়ে যাওয়ার কি দরকার ছিল? ওয়াইনের বোতলটা যদি হিয়ার মুখে লাগতো তখন? তোদের তো সেন্সও ছিল না, ইডিয়েট। বলেই সিঙ্গেল সোফায় বসলো। হিয়া সোফায় রিনভির গা ঘেঁষে বসলো আর রুইয়াস আপাতত ওর পেছনে বসলো। আয়াসের সামনে যাওয়া আর সিংহের সামনে দাঁড়ানো একই কথা। গাড়ি চলছে শহরের বুক চিরে। ঋষাব, রুইয়াসরা আয়াসের জামা কাপড় পরেছে আর হিয়াদের জন্য পাশের একটা শপ থেকে ব্যাগি জিন্স আর শার্ট এনে দিয়েছে। আপাতত গাড়ি চলছে মুনলিট হুইস্পার্স এর দিকে। লস অ্যাঞ্জেলস সিটির বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা একটি 4th তলা বিশিষ্ট রেস্টুরেন্ট মুনলিট হুইস্পার্স। এখানে সকল প্রকার খাবার পাওয়া যায়, ওয়েস্টার্ন, চাইনিজ, ইটালিয়ান সহ আরো অনেক অনেক। সম্পূর্ণ কাচের তৈরি একটি ভবন, যেটার বাইরে থেকে কেউ কিছু বুঝতে না পারলেও ভেতর থেকে মানুষের ঠিকই সব দেখতে পায়। এই রেস্টুরেন্টে ভিআইপি জোন আছে, যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো সেলিব্রিটি আসা যাওয়া করে। আয়াস গাড়ি থেকে নামলো। নেমে গাড়ির চাবিটা এগিয়ে দিতেই কেয়ারটেকার সেটা নিয়ে পার্কিং জোনে চলে গেল। আয়াসরা যে 3তলায় বসলো। রুইয়াস যে আগে চেয়ার টেনে রিনভিকে বসালো। হিয়া নিজের চেয়ার টেনে বসে ওদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, সাস এ জেন্টলম্যান। রুইয়াস চেয়ারে বসে বলল, হতেই হবে। আমার জেন্টেলওম্যানের কাছে এই জেন্টেলম্যান কিছুই না। রিনভি হেসে ফেলল ওর কথায়। ওদের বসার পরপরই আয়াস কল করলো কাউকে। মুহূর্তের মাঝে মধ্যবয়স্ক একটা লোক এগিয়ে এসে বলল, হে ইয়াং ম্যান, হাউ আর ইউ অল? আয়াস উঠে হাঁক করে বলল, উই আর উই আর গুড, হাউ অ্যাবাউট ইউ? রুইয়াস মাঝপথেই আলাপচারিতা থামিয়ে লোকটিকে বলল, আঙ্কেল পল, উই আর স্টারভিং, প্লিজ ব্রিং সাম ফুড। মুনলিট হুইস্পার্সের ম্যানেজার পল আমগারিব। তিনি হেসে দ্রুত চলে গেলেন। মুনলিট হুইস্পার্স হলো আয়াসের বাবার রেস্টুরেন্ট।
তাদের রেস্টুরেন্টের সাথে দুইটা হসপিটালও আছে, যেটা একই নাম দিয়ে নামকরণ করা হয়েছে। আয়াসের মা ইশরাও পেশায় একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার। নিজের ফ্যাশন হাউজও আছে, যেখানে রীতিমতো 1,000-এরও বেশি কর্মচারী কর্মরত আছে। আয়াস মাঝে মাঝে বাবাকে হেল্প করে, বাট পুরোপুরি কাজের ভেতরে এখনো ঢোকেনি। রুইয়াস একজন হিপ হপ ডান্সার। শখের বশে ড্যান্স করে ও। এটাকে প্রফেশন হিসেবে নেবে কিনা ও জানে না এখনো। পেছন থেকে আচমকা একটা মেয়ে রিনরিনে কণ্ঠে ইংরেজিতে বলে উঠল, হেই আয়াস আহমেদ, এটা তুমি না? আয়াস সহ সবাই পেছন ফিরে তাকালো। একটি গোলাপি চুলের অধিকারী মেয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। আয়াস মুহূর্তের মাঝে খুশি হয়ে এগিয়ে গেল মেয়েটার দিকে। হেই ক্যাথালিন, কতদিন পর দেখছি, খবর কি তোমার? তোমাকে তো দেখাই যায় না, ভারী কি কণ্ঠে বলল আয়াস। ঋষাবও উঠে এসে মেয়েটার সাথে কুশল বিনিময় করলো। দেখে বোঝা যাচ্ছে খুব ভালো ফ্রেন্ড হয় এরা। ঋষাব হেসে মেয়েটাকে বলল, ওহ ক্যাথ, তুমি এখনো চেঞ্জ হওনি, আয়াসকে এখনো পুরো নাম ধরেই ডাকো। মেয়েটি হেসে বলল, কি করার বলো, আমার ওর নামটা খুব পছন্দ, আয়াস আহমেদ। আয়াস হেসে বলল, প্লিজ আমাদের সাথেও জয়েন হও। মেয়েটি হেসে সায়জা নিয়ে বসলো আয়াস ঋষাবের মাঝে টেবিলে। এখানে চেয়ার হবে। আয়াস ধীরে ধীরে সবার সাথে পরিচয় করিয়ে দিল হিয়াকে। পরিচয় করিয়ে দিতে মেয়েটি অবাক হয়ে হিয়াকে বলল, তুমি হিয়া? আমার বিশ্বাস হচ্ছে না, আমি তোমাকে দেখছি। হিয়া হতবাক হয়ে বলল, কেন সিস্টার, আমাকে চেনো নাকি তুমি? অবশ্যই, দ্য গ্রেটেস্ট হিয়া, যার জন্য পুরো একটা মানুষ সম্পূর্ণ বদলে গেছে, সেই হিয়া তুমি। হিয়া এতটাই অবাক হলো যে ও কিছুক্ষণ থেমে থম মেরে বসে থাকলো, আর তারপর বলল, আমি ঠিক বুঝলাম না, আমার জন্য কি সম্পূর্ণ বদলে গেছে? আরে কেউ না, ও মজা করছে তোর সাথে, ওর প্রথম দেখায় মজা করতে পছন্দ করে। হিয়ার কথাটা একদমই পছন্দ হলো না। ক্যাথলিনের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটি মজা করছে না। হিয়া আর কিছু বলার আগেই খাবার চলে আসলো। হিয়া কিছু বলতে যাবে তার আগেই আয়াস বলল, খাবার এসে গেছে, আগে খাবার খেয়ে নাও, তারপরে ওকে প্রশ্ন করো। সন্ধ্যা সন্ধ্যা ভাব, বাইরের আধার নামতে শুরু করেছে, আবহাওয়াটা গুমোট হয়ে আছে। 22 বছরের একটা যুবক দাঁড়িয়ে আছে কাচের বড় দরজার দিকে মুখ করে। বাইরের আধার নামা দেখছে ছেলেটি। আচমকা রুমে একজন মধ্যবয়স্ক নারী আসলেন। এসে দাঁড়িয়ে থাকা যুবকটির কাঁধে হাত রাখলো। যুবকটি না তাকিয়েই বলল, মম। ও এটা কিভাবে করতে পারলো? কিভাবে? কেন করছে এমন? মহিলাটি কোনো উত্তর দিতে পারলেন না, শুধু মুখ দিয়ে উচ্চারণ করলেন, বাবা। সাথে সাথে ছেলেটি মহিলাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এই প্রথম মহিলাটি তার ছেলেকে কাঁদতে দেখলেন। মম, তুমি তো কথা দিয়েছিলে ওকে আমার করে দেবে, আজীবনের জন্য ও আমার হয়ে যাবে, আমার জীবন সঙ্গী হয়ে থাকবে। প্লিজ মম, তুমি ওকে এনে দাও, আমি ভালোবাসি ওকে মম, আমি খুব ভালোবাসি। ও এমনটা করতে পারে না মম। কি আছে ওই ছেলের ভেতর যা আমার নেই? বলো মম, বলো। তুমি কথা দিয়েছিলে মম, ওকে আমায় এনে দাও। আই প্রমিস, আমি ওকে আর ছাড়বো না, আই প্রমিস। মহিলাটি অসহায় হয়ে পড়লেন। 22 বছরের এক যুবকের আহাজারি দেখছেন। তিনি ধীরে বললেন, আম সরি বাবা, আমি কথা রাখতে পারলাম না। মুহূর্তের মাঝেই ছেলেটি তার মাকে ছেড়ে ঘুষি মারল আয়নায়। সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আয়নাটি, আর ছেলেটির হাত ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে গেল। মহিলাটি আর্তনাদ করে মুখে হাত চেপে দাঁড়ালেন। ছেলেটি হাঁটু গেড়ে বসে আর্তনাদ করে বলল, না, আমি ওকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবো না, আমি ছাড়তে পারবো না ওকে। আমি ভালোবাসি মমকে, ও
ওকে ছাড়া আমি মারা যাব মম, আমি বাঁচবো না ওকে ছাড়া। প্লিজ আমাকে এনে দাও মম। মহিলাটি মুখে হাত চেপে কান্না করছে। এখনই একটা মধ্যবয়স্ক লোক রুমে আসলো। প্রাণপ্রিয় ছেলের রক্তাক্ত করুণ অবস্থা দেখে ছুটে গেলেন ছেলের কাছে। নিজের প্যান্ট থেকে রুমাল বের করে ছেলের হাত পেঁচিয়ে দিয়ে বললেন, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি করছো এ নিজের তুমি? ছেলেটি তার বাবার বুকের মাথা রেখে বলল, ড্যাড, I am deeply obsessed to her. I can't live without her. Won't, I won't survive without her. I can't. ছেলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন লোকটি। ছেলেটি একইভাবে বলল, প্লিজ ড্যাড, তুমি ওকে এনে দাও। প্লিজ ড্যাড, তোমার তো অনেক পাওয়ার। প্লিজ ড্যাড, আই নিড হার। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আই কান্ট লিভ উইদাউট হার। লোকটি এবার বললেন, চুপ করো, চলো আগে হসপিটালে চলো। ছেলেটি একইভাবে কান্না করে বলল, ও এমনটা করতে পারে না, ও এমনটা করতে পারে না। প্লিজ ওকে আমার এনে দাও, প্লিজ। আচমকা ঘুম থেকে ধড়পড়িয়ে উঠল আয়াস। হুট করেই দম যেন বন্ধ হয়ে যাচ্ছে ওর। একটা বিশ্রী স্বপ্ন দেখেছে ও। মুহূর্তের মাঝে উঠে ও ওয়াশরুমে চলে যেয়ে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়ালো। দেয়ালে হাতে ভর করে দাঁড়ালো ও। এমন স্বপ্ন যেন না দেখে, ও আর না দেখে। এই স্বপ্নটা ওর ক্ষত আবার রক্তাক্ত করে দিচ্ছে। বহু কষ্টে ও নিজেকে সামলেছে। অতীত বিভৎস দিনগুলো ও আর মনে রাখতে চায় না, আর না। ও কখনোই ওই দিনগুলোকে মনে রাখতে চায় না। সামনে রিনভির বার্থডে আসায় হিয়া প্ল্যান করবে রুইয়াসের সাথে। আপাতত তাই হিয়া বেরিয়েছে রুইয়াসের বাড়িতে। কলিং বাজানোর পরপরই একটা মেড দরজা খুলে দিল। হিয়া যেয়ে দেখলো ইশরা টেবিল থেকে কাগজপত্র ঠিকঠাক করছে। হিয়া যে বলল, আন্টি, রুশ কি বাড়িতে আছে? ইশরা এতক্ষণ হিয়াকে খেয়াল করেনি। হিয়া কথা বলতেই উনি তাকালেন ওর দিকে। মিষ্টি করে হেসে বললেন, হ্যাঁ আছে তো। দরকার? আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। হিয়া থামিয়ে বলল, না আন্টি, আমি নিজেই যাচ্ছি, তোমার কষ্ট করা লাগবে না। তুমি তুমি মনে হয় খুব বিজি। ইশরা হেসে বলল, তেমন কিছু না মামনি, আজ একটা ফ্যাশন শো আছে, তারই কাগজ চেক দিচ্ছি। অল দ্য বেস্ট, তোমার শো অনেক ভালো হোক। তুমি কখন যাবে? ধন্যবাদ, আমি এই বের হব, হেসে বললেন ইশরা। হিয়াও হেসে জানালো সে নিজেই যাচ্ছে রুশের রুমে। হিয়া সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে যেতে শুনল লাউড স্পিকারে কেউ বলিউড সং ছেড়েছে, মেরে খাবো মেরে জো আয়ে। হিয়াও গানের সাথে তাল মিলিয়ে মাথা নাড়াতে নাড়াতে উপরে উঠল। সিঁড়ি বেয়ে ডানের কোণার রুমটা রুইয়াসের, যেখানে লাউড স্পিকারে গান চলছে, আর বামের কোণায় আয়াসের রুম। দুই ভাইয়ের রুমের ভেতরটা 3টা ঘরের দূরত্ব। হিয়া যে দাঁড়ালো রুইয়াসের রুমের দরজায়। দরজাটা ভেজানো ছিল। ও কয়েকবার নক করলেও বাট রুশ কোনো রেসপন্স করলো না। এবার হিয়া দরজাটা ঠেলে দিল। দরজা সরে যেতেই হিয়া চোখ বড় বড় হয়ে তাকালো ভেতরে। ও যেন বিশ্বাসই করতে পারছে না। নিমিষেই চোয়াল ঝুলে হা হয়ে গেল। আয়াস সদ্য শাওয়ার থেকে বেরিয়েছে, সফেদ তোয়ালে কোমরে পেঁচিয়ে রাখা। আয়াস যে আলমারি থেকে শার্ট বের করতেই দেখলো আয়নায় হিয়া দাঁড়িয়ে আছে। সাথে সাথে পেছন ঘুরে দেখলো হিয়া সত্যি সত্যি রুশ এর রুমের সামনে হা হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে হা হয়ে কি দেখছে ও? আয়াস তোয়ালে পড়া অবস্থায় পা বাড়ালো হিয়ার দিকে। আয়াস হিয়ার পেছনে দাঁড়ালো। হিয়া উচ্চতায় ছোট হওয়ায় আয়াস দিব্যি ওর পেছনে দাঁড়িয়ে সব দেখতে পেল। কেউ এসেছে, হিয়া সেটা দেখার প্রয়োজন মনে করলো না। সে হা হয়ে সামনের দৃশ্য দেখতে লাগলো। আয়াস হিয়ার পেছনে দাঁড়িয়ে ভেতর দেখতেই দাঁতে দাঁত পিষল ও। হাত মুষ্টিবদ্ধ করে হিয়ার পেছনেই দাঁড়ালো। আরিশ বকাবকি করতে করতে বাড়িতে ঢুকলো। এভাবে বকাবকি করতে দেখে ইশরা ব্রুকুসকে বললেন, কি হয়েছে, এভাবে রেগে আছো কেন? আরিশ চেঁচিয়ে বললেন, তো রাগ করবো না? দুটো তাগড়া জোয়ান ছেলে থাকতে আমাকে এত কষ্ট করতে হবে কেন?
বারবার করে বলি এখন থেকে একটু একটু করে বিজনেসটা দেখতে, কিন্তু না, তোমার ছেলেরা তো তা করবে না। তা করলে তো তাদের লাইফ চিল করা হবে না। আয়াস যাও একটু করে রুইয়াস তো তাও করে না। ইশরা স্বামীর কাছে যে বললেন, কি ফাইল ভুলে গেছো তাই তো? এখন এখানে বসো, আমি নিয়ে আসছি। বলেই ওপরে পা বাড়ালেন তিনি। রুশের ঘরের সামনে আয়াস হিয়া দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে এগিয়ে গেলেন তিনি। ডিয়ার পাশে দাঁড়াতেই হিয়ার পাশে দাঁড়াতেই তারও চোয়াল ঝুলে গেল। হা হয়ে তাকালো ভেতরে। আরিশ বিরক্ত হলো ছেলেদের মতো মাও বেখেয়ালি। 1 মিনিট হলো গেছে, তবুও ফেরার নামগন্ধ নেই। এবার মেজাজ খারাপ করে তিনিও উঠলেন ওপরে। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে গেলেন তিনি। যেই হতভম্ব হয়ে গেলেন তিনি, হা হয়ে সামনে দেখলেন রুইয়াস একটা সাদা তোয়ালে মেয়েদের মতো বুকের থেকে হাঁটুর ওপর অবধি পেঁচিয়ে পড়ে আছে, আর মেয়েদের মতো চুলে তোয়ালে পেঁচিয়ে ওপরে ওঠানো। রুইয়াসের গানের সাথে তাল মিলিয়ে নাচছে, ঠিক গানের নায়িকা কাজলের মতো। ও নাচে এতটাই মত্ত যে এত মানুষ ওর পেছনে দাঁড়িয়ে আছে যে সে টেরও পায়নি। সবশেষে রুইয়াস চোখ বুজে দরজা দিকে ফিরে একদম গানের মতো দুপাশ থেকে তোয়ালে খুলে ধরলো। আয়াস সাথে সাথেই হিয়াকে চোখ ধরে ওর দিকে ফেরালো। ওর বুকের দিকে ফিরে দাঁড়াতেই হিয়ার চোখ ছেড়ে দিল আয়াস। হিয়া ফিরে তাকাতে চাইল রুইয়াসের দিকে, ও কি তোয়ালের নিচে কিছু পড়েছে? কিন্তু আয়াস ওকে ফিরতে দিল না, শক্ত করে ওর বুকে আটকে রাখলো। প্রথম দিকে হিয়া ছটফট করলেও ও যখন দেখলো ও আয়াসের নগ্ন বুকে মাথা রেখে আছে, তখন আর লজ্জায় নড়াচড়া করলো না। রুইয়াস নাচ শেষ করে বড় একটা দম ফেলে চোখ খুলে তাকাতেই দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। আয়াস হিয়াকে ওর দিকে ফিরিয়ে রেখেছে আর নিজে রেগে তাকিয়ে আছে। রুইয়াস তাড়াতাড়ি আন্ডার প্যান্ট ওপর নিজের 2 কোয়ার্টার প্যান্ট পরলো। ইশরা অবাক হয়ে বললেন, তুমি কি জেন্ডার চেঞ্জ করেছো? সাথে সাথে হিয়া পেছন ঘুরে তাকালো। আয়াসও তার বাধা দিল না। আরিশ দাঁতে দাঁত পিষে বললেন, এই তোমার লাইফে চিল করা?